দুপুরবেলা বাথরুমের ভেতর অর্ধলঙ্গ অবস্থায় গোসল করছিলাম আর মনের সুখে গান গাইছিলাম। কিন্তু হঠাৎ মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিল। আমি দ্রুত তোয়াল পেঁচিয়ে দরজা খুলে দিলাম, কিন্তু সেখানে কেউই ছিল না। তাই ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল। তাড়াতাড়ি গোসল করে আমার রুমে ঢুকছি রেডি হয়ে কলেজ যাওয়ার জন্য। আর তখনই ঝিনুক আপুর আগমন। এই এই, তুমি এই ঘরে কেন আপু? দেখছো না আমি কাপড় পাল্টাচ্ছি? তোর কাপড় পাল্টানো দেখতেই তো আমি এসেছি। কি? এটা ভালো হচ্ছে না কিন্তু আপু, আমি কিন্তু এখন চিৎকার করব। ওই ওই, তুই আবার আমাকে আপু বললি? আপু বলবো না তো কি বলবো? বউ বলবি, বউ। আজ বাদে কাল তো আমি তোকে বিয়ে করবই। এহে, আসছে। তোমার মতো বুড়িকে আমি বিয়ে করব? তার চেয়ে সারা জীবন কুমার হয়ে থেকে যাব। ওই, তুই আমাকে বুড়ি বললি কোন সাহসে? আমি তোর থেকে মাত্র 3 মাস 23 দিনের বড়, আর এতেই আমাকে বুড়ি বানিয়ে দিলি? নয় তো কি, গায়কত্বটা তো খুব বেড়েছেন। আর একটু হলেই তো আমার সমান লম্বা হয়ে যাবেন। মেয়ে মানুষ তো লম্বা ভালো না। আর আমি যাকে বিয়ে করব সে অন্তত আমার থেকে 5 বছর এবং 5 ইঞ্চি সরু থাকতে হবে, বুঝেছ? ও, এই কথা। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। যাও যাও, আমার কিচ্ছু করতে পারবে না তুমি, বুঝেছ? ঝিনুক চলে গেল। এখন অন্তত আমার পরিচয়টা আপনাদের সামনে দেওয়া হোক। আমি জাহিদ, ছোটবেলা থেকেই মামার বাড়িতে থাকি। যখন আমার বয়স 2 বছর ছিল তখন বাবা মা উভয়ে মারা যায়। আর তখন থেকে আমার একমাত্র মামার বাড়িতে আশ্রয় জোটে আমার। মামার একটা মাত্র সন্তান, আর সেটা হলো ঝিনুক আপু। ঝিনুক আমার থেকে 3 মাস 23 দিনের বড়। আমি আগে থেকেই ঝিনুককে নাম ধরে ডাকতাম, কিন্তু ইদানিং আপু বলেও ডাকি। এখন এর পিছনে বড় একটা কারণও রয়েছে। সেটা হলো ঝিনুক আমার পেছনে উঠে পড়ে লেগেছে ভালোবাসার জন্য। প্রায় সবসময়ই ভালোবাসি বলতে বলতে আমার কান জ্বালিয়ে ফেলেছে বজ্জাত আপুটা। সরি, বকা দিয়ে ফেললাম। আসলে কি জানেন, মা আমার আর কোনো সন্তান না থাকায় আমাকে নিজের ছেলের মতো আদর করে। তাই আমি ঝিনুককে ছোট থেকে বোনের মতো দেখে আসছি। তাই ওসব ভাবা হয়নি। এ রে, বলতে বলতেই দেখি ঝিনুক চলে আসলো। এই, তুই কার সাথে কথা বলছিস? কার সাথে মানে? যারা আমার এই গল্পটা শুনছে তাদের কাছে তোমার নামে প্রশংসা করছিলাম আপু। ও, আমার ভালো করেই জানা আছে তুমি প্রশংসা নাকি দুর্নাম করবে। তুমি আমার আপু হও না, আপুর নামে কেউ দুর্নাম করে? আহা, কি শান্তি! এত তেল মারতে হবে না। কলেজে যাবি কি তুই? আপু, তুমি যাবে না? চল। আমি আর ঝিনুক দুজনে একসাথে কলেজে পড়ি। যদিও আমরা ক্লাসমেট, তবুও আপু করেই বলি ঝিনুককে। ঝিনু খুব ভালো ছাত্রী, আর চেহারাটা অনেক সুন্দর। দু একটা লাভ লেটারও পাওয়া এটা ওর কাছে স্বাভাবিক জিনিস। উচ্চতা, চেহারা, সৌন্দর্য সবকিছু মিলিয়ে এক অপরূপ রূপময়ী লাগে ঝিনুককে। তার মাঝে কলেজ ড্রেস পরা অবস্থায় দেখলে সব ছেলেরই মনে প্রেম জেগে ওঠে। আমার আবার ওসবের ধান্দা নেই। পাবজি আর ফ্রি ফায়ার আমার জীবন সঙ্গী। সারাদিন গেমের মধ্যে কাটিয়ে দিই। সেই জন্য লেখাপড়া অতটা ভালো না। কলেজ পৌঁছে সকল বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আর তখনই ঝিনুক কোথা থেকে যেন চলে আসলো। জাহিদ, এদিকে আয়, কিছু কথা আছে। ঝিনুকের ডাকে আমি ওর সাথে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। কি বলবে বলো? আমাকে একটা ছেলে আজকে লাভ লেটার দিয়েছে। তা তো প্রায় দিনই কেউ না কেউ দেয়। আজকের ব্যাপারটা একটু আলাদা। ছেলেটা আমার গায়ে হাত দেবার চেষ্টা করছিল। আমি দৌড়ে তোর কাছে আসি। ঝিনুকের কথা শুনে আমার গরম হয়ে গেল। গায়ে হাতে দেওয়ার চেষ্টা করছে, এত বড় সাহস কার? ঝিনুককে সাথে নিয়ে গেলাম। গিয়ে ছেলেটাকে কতক্ষণ উত্তম মধ্যম দিলাম। ছেলেটা শেষ পর্যন্ত ঝিনুকের কাছে মাপ চাইল। মারামারি শেষে যখন আসছিলাম তখন... এই এই, দাঁড়া জাহিদ। কি হয়েছে? তোর হাত তো কেটে গেছে অনেকটা। তোকে আমি মারামারি করতে বলেছি? আরে ধুর, আমার নামে এই কলেজ কাপে, আর আমার বোনের গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করবে? আমি এটা চুপচাপ দেখবো? ওহ, তাহলে যখন লাভ লেটার দেয় তখন কিছু বলিস না কেন? আমি চাই না যে তুমি একটা মেয়ের প্রেমে পড়ে যাও আর আমার ঘাড়ে থেকেও নেমে যাও। থাক থাক, আর ব্যাখ্যা দিতে হবে না। চল আমার সাথে। ঝিনুকের সাথে হাসপাতাল নিয়ে গিয়ে হাতে ব্যান্ডেজ করে আনি। বিকেলবেলা আমি শুয়ে থেকে ঘুমাচ্ছিলাম। হঠাৎ চোখ খুলে দেখি ঝিনুক আমার পাশে বসে আছে। কি ব্যাপার আব্বু, তুমি এখানে বসে আছো কেন? দেখছিলাম তোর হাত কেমন আছে। সেদিন আমি আর ঝিনুক দুজনেই অনেকক্ষণ গল্প করি। ঝিনুক যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে
সেটা আন্দাজ করতে একটুকু অসুবিধা হয়নি, কিন্তু আমাকে কেন ভালোবাসে সেটা আমি কোনো মতে আবিষ্কার করতে পারিনি। অনেক চিন্তা করে আমি সেই কারণটার কোলকিনারা খুঁজে পাইনি। 2 থেকে 3 দিন পরের ঘটনা। আমি ছাদে বসে পাবজি গেম খেলছিলাম। খুব ভালো লাগছিল, কারণ সেদিন গেমসে আমার ভাগ্য অনেকটা ফেভার করেছিল। জাহিদ, এখানে কি করছিস তুই? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস। আপু, গেমস খেলছিলাম। কেন, কিছু হয়েছে? আমি একটা কাজে সাকসেস হয়েছি, আমার খুব ভালো লাগছে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ওলে বাবা, তাই নাকি? তা কি সারপ্রাইজ আছে, বলবেন একটু? এদিকে তাকা, তাহলেই দেখতে পাবি। আমি ঝিনুকের কথা শুনে যেমনি ওর দিকে তাকিয়েছি তেমনি ফেসে গেছি। হাই হাই, এটা আমি কি দেখছি? এক মুহূর্তে মনে হলো আমি যেন আকাশ থেকে পড়ে গেলাম। আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেল রে। আমার অর্ধলঙ্গ হয়ে গোসলের ভিডিও ঝিনুকের মোবাইলে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি এটা স্বপ্ন দেখছিলাম নাকি বাস্তব? ঝিনুকের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। ওর মুখে হালকা একটু হাসির ছায়া। আমার এইভাবে একদিনে তাকিয়ে থাকতে দেখে ঝিনুক আমাকে বলল, কি দেখছিস ওইভাবে? এটা তুমি কি করলে আপু? এই ভিডিও তুমি কিভাবে করলে? টেকনিক আছে বাস। এখন থেকে আমার সব কথা শুনতে হবে, না হলে কি আপু? ভিডিওটা আমাদের ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওটাতে পাবলিশ করব। আমাদের ব্যাচের সকলেই তোর গোসল করা দেখবে। কেমন হবে একবার ভাবো তো। তুমি দাও ছেড়ে, তাতে আমার কি? আর ওটা যে আমি, কোনো প্রমাণ আছে? এর জন্যই তোমার মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত ভিডিও করেছি। ঝিনুকের কথা শুনে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। মন চাচ্ছে ওর মোবাইলটা এক আছাড়ে ভেঙে ফেলি, কিন্তু কি আর করার। সেদিন যখন দুপুরবেলা গোসল করছিলাম, দরজায় যে একটা শব্দ হয়েছিল, সেই শব্দের ফল আজকে এটা। আমি ঠিকই আন্দাজ করেছিলাম যে কেউ না কেউ আসছে এখানে, কিন্তু হাতে নাতে ধরতে পারিনি বজ্জাতটাকে। ওই ওই, তুই কাকে বজ্জাত বলে বকা দিচ্ছিস? না মানে কেউ না আপু, আমার কপালকে। কপাল খারাপ তো, তাই আজকে আমার উলঙ্গ হয়ে কৌশল করার ভিডিও তো তোমার হাতে। তাহলে কি আমার সকল শর্ত মানতে রাজি আছিস? কি শর্ত দেবে আপু? সর্বপ্রথম শর্ত হলো আমাকে আপু বলা যাবে না, হয়তো ঝিনুক বলে ডাকতে হবে, না হয় বউ, সোনা, ময়না, জাদু ইত্যাদি যে কোনো একটা বলে ডাকলেই চলবে। হাই হাই, আপুকে কেউ এসব বলে ডাকে? চুপ, কোনো আপু হবে না, শুধু ঝিনুক অথবা সোনা বউ। ওকে? ডান। দেখি একবার মিষ্টি করে ডাকো তো। ঝিনুক, শোনো। শোনো বাবু, তুমি কোথায় গো? এই তো আমি তোমার সামনেই, প্রাণের স্বামী। ঝিনুকের সিনক্রেট দেখে আমার রাগে পুরো শরীর কেঁপে উঠছিল, কিন্তু কিছু করার নেই। সব ধরনের শর্ত নিতে আমি বাধ্য, তাই একটা উপায় আমি বের করবই। কি মেয়ে রে বাবা, এরকম মেয়ে সারা পৃথিবীতে খুঁজলে আর একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমার। যখন দেখলো আমি ওর প্রপোজে কোনো রকমই রাজি না, তখন ও আমার উলঙ্গ ভিডিও রেকর্ড করলো। সন্ধ্যাবেলা যখন শুয়ে শুয়ে গেম খেলার কথা ভাবছি, হঠাৎ ঝিনুকের কথা মনে হলো। যেভাবেই হোক ওর কাছে বলে ভিডিওটা ডিলিট করতে হবে। তারপর আমিও ঝিনুকে বুঝিয়ে দেব মাসে কতদিন চাই। এখন আমার একটাই উপায়, ঝিনুকের সাথে একটু মিষ্টি কথা বলে ভিডিওটা কোনো রকমে ডিলিট করা। তাই আর দেরি করা যাবে না। যাই দেখি ঝিনুক কোথায় আছে। আমি প্রথমে ঝিনুকের রুমে গেলাম। সেখানে ঝিনুককে না পেয়ে বাসার ছাদের উপরে গেলাম। যাওয়ার সাথে সাথেই, তুমি এসে গেছো বাবু? আমি তো তোমাকে নিয়ে আসার জন্য যাচ্ছিলাম। ভালোই হয়েছে এসেছো। এসো, আমরা স্বামী বউ মিলে আকাশের তারা গুনি। আচ্ছা ঝিনুক, একটা কথা বলবে? কি কথা গো? মানে তুমি আমার এই ভিডিওটা কি একবারও দেখেছো, নাকি আবারও বের করেছিলা? কি যে বলো না, প্রতি ঘন্টায় কমপক্ষে 2 বার দেখি ভিডিওটা। কেন? ছি, তোমার মতো একজন ভদ্র, সুন্দরী, স্মার্ট আর অবুঝ বালিকাটি এসব 50 জিনিস দেখতে পারে বাবু? তুমি বলো। পারবে না কেন? অবশ্যই পারবে। আর আমি তো অন্য কোনো ছেলেকে দেখছি না, আমি আমার হবু বরকে দেখছি। ধ্যাত, এই মেয়েটা পুরোই পাগল হয়ে গেছে। এখন আমি কেমন করে এর হাত থেকে রক্ষা পাই? আমি তো এর অত্যাচারে পাগল হয়ে যাব। এসব ভাবতেই ঝিনুক আমার পাশে এসে দাঁড়ালো।
আস্তে আস্তে আমার গা ঘেঁষে দাঁড়ালো আর বলল, আমাকে একটু জড়িয়ে ধরো বাবু, প্লিজ। এই আপু, এসব কিন্তু ঠিক না। আমি কিন্তু মামা মামিকে সবকিছু বলে দেবো। তাই বুঝি? আচ্ছা যাও তো দেখি বলতে পারবে কিনা। আমি নিজেও জানি এগুলো মামিকে বলা সম্ভব না, তাই আর কোনো উপায়ন্ত না দেখেই ঝিনুককে জড়িয়ে ধরতে হলো। ঝিনুককে খুব হাসি খুশি লাগছিল। আমি জানি যে ঝিনুক আসলেই আমাকে অনেকটা ভালোবাসে। আর ঝিনুককে যে আমার একদমই পছন্দ নয় তা না। ওর ব্যবহার, আচার আচরণ, চেহারা 8-10টা মেয়ের মতো ফাস্ট। কিন্তু আমাকে এটা ভুলেও চলবে না যে ঝিনুক আমার মামাতো বোন, আর আমিও মামা মামির পালিত সন্তান। মামা মামি যদি এসব জানতে পারে তাহলে হয়তো অনেক কষ্ট পাবে তারা। তুমি কার সাথে ফিসফিস করে কথা বলছো? ওই না তো ঝিনুক, এই যে আমি তোমাকে জড়িয়ে ধরে আছি, এটা যদি মামা অথবা মামি দেখতে পায় তাহলে কি করবে একবার ভাবো তো। দেখবে না তো? আর দেখলেও কোনো সমস্যা নেই আমার, কারণ আমি তোমাকে ভালোবাসি। ঝিনুক, তুমি প্লিজ এসব পাগলামি বন্ধ করো। আমি চাই না যে আমার কারণে তোমার ক্ষতি হোক, আমার কারণে মামা আর মামি কষ্ট পাক। দেখ জাহিদ, আমি সেই ছোটবেলা থেকে তোর সাথেই বড় হয়েছি, একসাথে খেলাধুলা পড়াশোনা সব করেছি। আমি মন থেকেই তোকে চাই। কথাটি বলে ঝিনুক আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি ঝিনুক একঘেয়েমি, ও যেটা বায়না করে সেটা যেমন করে হোক আদায় করবে। আমার কথা শুনে কষ্ট পেতে পারে ঝিনুক, কিন্তু আমি তো অসহায়, আমি কি করব। 2-3 দিন এভাবেই চললো। ঝিনুক আমাকে যা যা করতে বললো আমাকে তাই তাই করতে হলো। কলেজে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ফুচকা খাওয়া, শপিং একসাথে সবকিছুই। একদিন সকালবেলা আমি বিছানায় শুয়ে আছি, ঘুম ভেঙেছে, কিন্তু শুয়ে শুয়ে ঝিনুকের মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করার কথা ভাবছি। এভাবে আর কত সহ্য করা যায়। হঠাৎ আমি টের পেলাম ঝিনুক আমার রুমে এসেছে। আমিও চোখ বুজে গেলাম, কিন্তু পরক্ষণে ঝিনুক যা করলো সেটা বুঝতে পেরে আমি অবাক হয়ে গেলাম। আসলে আমি এভাবে প্রস্তুত ছিলাম না ব্যাপারটার জন্য। ঝিনুক চুপচাপ এসে আমার কপালে আলতো করে একটা চুমু দিল, আর ও যখন চুমু দিয়ে মুখ সরাতে গেল তখন ঘটলো এক হাস্যকর ঘটনা। হঠাৎ মনে হলো কেউ আমাকে আমার কপালে আলতো করে চুমু খেলো। আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। আমিও আর চোখ বন্ধ করে থাকতে পারলাম না, কিন্তু চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। এ তো ঝিনুক। আমি ঝিনুককে প্রশ্ন করলাম, বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে এসব কি করা হচ্ছে? ঝিনুক কিছু না বলেই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আর অমনি আমিও ঝিনুকের হাতটা ধরে পেলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ ম্যাডাম? কেন রে, তোর কাছ থেকে অনুমতি নিয়ে তোকে কিস করতে হবে নাকি? নয়তো কি, এটা আমার কপাল। আর এখানে যে না সে কিস করতে পারবে না, শুধু আমার ভবিষ্যৎ বউ করতে পারবে। তাহলে তো হলোই, আমি তো তোর ভবিষ্যৎ বউ। এ শখ কত? বামুন হয়ে চাঁদে যাওয়ার শখ, তাই না? ওই ওই, আর একটা বেশি কথা বললে না, দেখিস তোর কি করি আমি। কি করবে তুমি, কি করবে? হ্যাঁ, ভিডিওটা মেসেঞ্জার গ্রুপে ছেড়ে দেব। ভিডিওটার কথা শুনে এক লাফে বিছানায় উঠে বসলাম। মনে মনে বললাম এতক্ষণ কাম সারছে। এক মুহূর্তে যেন আমি ভিডিওর কথা ভুলে ঝিনুকের সাথে ঝগড়া করে উঠতে পেরে লেগেছিলাম। কিন্তু কথাই আছে না, বেশি খাবার চাইলে কমও পাওয়া যায় না। সেটাই হলো। চুপচাপ ওর কথা শুনলাম। একটু পরে যথারীতি ঝিনুককে নিয়ে একসাথে কলেজে গেলাম। ঝিনুককে ওর বান্ধবীদের কাছে ছেড়ে দেওয়ার জন্য বন্ধুদের কাছে নিয়ে আসলাম। তখন আমি অনুভব করতে পারছিলাম আজকে কলেজে একটা কিছু ঘটেছে। এই সজীব, কি হয়েছে রে? আজকে সবাই এত হাসি খুশি, ব্যাপারটা কি দোস্ত? তুই এসে গেছিস, ভালো হয়েছে। কলেজে নতুন একটা মেয়ে এসেছে, যেই রকম চেহারা ভাই সেই রকম রূপ তার। সবাই বলা বলি করছে মেয়েটার সাথে তুই প্রেম করবি। কি তোদের মাথা ঠিক আছে? আমি ওসব প্রেমে টেমে জড়াতে পারবো না। না না, সেটা বললে হবে না। সবাই যেটা সিদ্ধান্ত নিয়েছে ওইটাই ফাইনাল। বল, তুই রাজি আছিস নাকি? আরে ধ্যাত, আগে তো মেয়েটাকে দেখতে দিবি, তারপর নয় ভাবা যাবে। এই কথা বলাতেই সবাই আনন্দের সাথে লাফিয়ে উঠল। আমারও ভালো লাগছিল। ঝিনুককে আমার পেছন থেকে সরানোর জন্য এই একটা রাস্তায় খোলা ছিল। আমাকে করে কিংবা ব্ল্যাকমেল? এবার হাড়ে টাড়ে টের পাবে জাহিদ কি জিনিস। সেদিন সারাক্ষণ কলেজের মেয়েটার সাথে আড্ডা দিয়েছি। মনে হলো যে কেমন জানি মেয়েটা পটে গেল। আর পটারই কথা, কোন দিক থেকে কম আমি? উঁচা, লম্বা, স্বাস্থ্য, চেহারা সব দিকে আমি ফিট। মাঝে মাঝে মেয়েটাকে নিয়ে ঝিনুকের সামনে দিয়ে ঘুরলাম, যাতে একটু জলে ওর। যখন আমি মেয়েটার সাথে একসাথে বসে ফুচকা খাচ্ছিলাম, ঝিনুককে দেখে মনে হলো ওর যেন সবকিছু জ্বলে পড়ে যাচ্ছে। এটা থেকে আমারও আনন্দ হচ্ছিল। কলেজ থেকে ফেরার পর আমি আর ঝিনুক একসাথে সোফায় বসে টিভি দেখছিলাম। ঝিনুক ওর মোবাইলটা রেখে কি জন্য যেন বাইরে চলে গেল।
আমি আর দেরি করলাম না, বিদ্যুৎ গতিতে গিয়ে ঝিনুকের মোবাইল থেকে আমার ভিডিওটা ডিলিট করার জন্য মোবাইলটা হাতে নিলাম, কিন্তু ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। রাগের বশে আমি মোবাইলটা আছাড় মারি, আর অমনি ঝিনুক আসে। তখন ও বলল, এখান থেকে চলে যাবার পর তুই আমার মোবাইলটা হাতে নিবি এবং ভিডিওটা ডিলিট করার জন্য চেষ্টা করবি। আর আমি কিছু না বলেই হাঁ করে ঝিনুকের মুখের দিকে তাকিয়ে রইলাম, আর ভাবলাম এটাও একটা ফাঁদ। আমাকে বোকা বানালো ঝিনুক, কিন্তু একটু পরে ঝিনুক যা বললো সেটা শুনে আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। টেনশন করার কিছু নেই, আমি তোর ভিডিওটা অনেক আগেই ডিলিট করে দিয়েছি। সত্যি তো? জাহিদ, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার ভালোবাসার একটুও মূল্য দিস না। না দিলি। আমি আসলেই আজকে বুঝতে পারলাম যে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না, ভালোবাসা মন থেকে হয়। ঝিনুকের চোখ ভেজা ভেজা লাগছিল। আমি ওর চোখের দিকে তাকাতে না তাকাতেই আমার চোখ থেকে পানি এসে পড়েছে। মনে মনে ভাবলাম আসলে হয়তো ঝিনুক ভালো হয়ে গেছে, আর পাগলামি করবে না। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিকেলবেলা কেমন জানি লুঙ্গি নাচতে ইচ্ছে করছিল। রুমের ভেতর কানে হেডফোন লাগিয়ে শুয়ে শুয়ে ড্যান্স করছিলাম, কিন্তু ওখানেও শান্তি নেই। ঝিনুক এসে উপস্থিত, এসে একেবারেই আমার পাশে বসে পড়ল আর বলল, মেয়েটা কে রে? কোন মেয়েটা আপু? যাকে নিয়ে এত ঘোরাফেরা আড্ডাবাজি মজা করলি, সেই মেয়েটা? ও, ওটা নীলা, আমাদের এক ব্যাচে ভর্তি হয়েছে। মেয়েটা কিন্তু দেখতে অস্থির, তাই না? আমার খুব ভালো লাগে মেয়েটাকে। প্রেম করবি নাকি? করতে তো মন চায়, কিন্তু বলতে সাহস হয়ে ওঠে না। ব্যাপারটা আমার হাতে ছেড়ে দে, আমি সব দেখে নেব। সত্যি আপু, তুমি পারবে ওর সাথে আমি সেটিং করিয়ে দিতে? অবশ্যই পারবো। আমার একমাত্র ফুফাতো ভাইয়ের জন্য এইটুকু করতে পারবো না? ঝিনুকের কথা শুনে ওর উপর পুরো ভরসা করে ফেলি। আর সেদিন আমি আর ঝিনুক গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। পরদিন আমি আর ঝিনুক একসাথে কলেজ যাচ্ছি। ইতিমধ্যে নীলার সাথে দেখা। ঝিনুক আমাকে একটু দূরে গিয়ে দাঁড়াতে বলল, আর বলল যে সবকিছু সেটিং করিয়ে দিয়ে আসবে। আর আমি দূরে গিয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। কিছুক্ষণ বাদে ঝিনুক আমার কাছে আসলো। সব ঠিকঠাক করে দিয়েছিস আপু? সব ঠিক মতোই হয়েছে। এবার তুই গিয়ে বাকিটুকু সামলে নিস, কেমন? আমি চললাম। ধন্যবাদ আপু তোমাকে, তুমি আমার এত বড় উপকার করলে তোমার জন্য চিরকৃতজ্ঞ। ঝিনুককে ধন্যবাদ দিয়ে সরাসরি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি মুচকে মুচকে হাসছিলাম আর লজ্জাও পাচ্ছিলাম। একটু ভয়ে ভয়ে নীলাকে বললাম, নীলা, ঝিনুক তোমাকে কিছু বলেছে? সব বলেছে। তুমি কি রাজি? যেমনি কথারই বলেছি অমনি দুই গালে ঠাস ঠাস করে দুটো চড় মারল নীলা। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, আমাকে চড় মারলো কেন? ঝিনুক তো বললো সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। সাথে সাথে নীলা ওর ফোনের কয়েকটা পিকচার আমাকে দেখালো, যেটা দেখে আমি একদম অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকলাম। পিকচারগুলো এরকম ছিল যে আমি আর ঝিনুক একসাথে একই বিছানায় একই কম্বলের নিচে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি আর ঝিনুকের একত্রে জড়িয়ে থাকার পিকচারগুলো যখন নীলা আমার সাথে তুলে ধরলো, আমার মাথা ঘুরছিল। আমার মাথা ঘুরতে করতে কখন যে আমি অজ্ঞান হয়ে পড়েছি নিজেও টের পাইনি। যখন আমার মাথাটা ভেজা ভেজা লাগছে তখন আমি চোখ খুলে সর্বপ্রথম নীলাকে দেখতে পেলাম। যে লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আমাকে এখনই আরো 2-3টা চড় বসিয়ে দেবে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম নীলাকে, আমি তো তোমার সাথে কথা বলছিলাম নীলা, তাহলে এখানে আসলে কিভাবে? কেমনে এখানে আসলা? আসো তোমাকে বুঝাই কেমনে এখানে আসলা। নীলা আমাকে টেনে হিচড়ে কলেজের বুকের তলায় নিয়ে গেল। সেখানে কেউ ছিল না, আমি আর নীলা ছাড়া। নীলাকে আমি জিজ্ঞাসা করলাম, এখানে কেন নিয়ে আসলে? নীলা ওর মোবাইল থেকে পিকচার গুলো আবার বের করে দেখালো। আর তখনই মনে হলো যে এই পিকগুলো দেখেই তো আমি মাটিতে পড়ে যাই। এগুলো কি? বিশ্বাস করো নীলা, এগুলো সত্যি না। ঝিনুক আমার সাথে শত্রুতা করেছে। আমি কোনো কথা শুনতে চাইনি, শুধু বলো যে এই ছেলেটা তুমি কিনা। দেখতে তো আমারই মতো লাগছে, তাহলে তো আমি এটা। কিন্তু প্লিজ নীলা, আমাকে ভুল বুঝে না। এই পিকগুলো কেমন ভাবে কোথা থেকে পেলো আমি কিছুই বুঝতে পারছি না। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ এই ছবির ছেলেটা তুমি, কিন্তু তুমি নও। এইগুলো দেখে কি মনে হয় এডিট করা? না তো, কিন্তু আমি তোমাকে কিভাবে বোঝাবো? ব্যাস, আমার আর বোঝাতে হবে না। যা বোঝার আমি সব বুঝে গেছি। যত দ্রুত পারো আমাকে মন থেকে মুছে ফেলো, আর কোনো দিন আমার সামনে আসবে না, মনে থাকবে? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। চাপ বাবা, শুনলই না।
আর কতভাবে বোঝাবো? আমার মাথায় কিছু খেলছিল না। নীলা রাগ করে চলে গেল। সারা জীবনে একটা প্রেমের ধান্দা করলাম, তাও কাটি করে দিল বজ্জার ঝিনুকটা। আমি ওকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। সেই জন্য আজকে হাতে নাতে হ্যারিকেন ধরিয়ে পেছনে বাঁশ দিয়ে চলে গেল। এর একটা বিট করতেই হবে। আমার গায়ে হাত তুলেছে মেয়েটা, তাও যেমন তেমন চড় না, পুরো AK-47 বুলেটের গতিতে চড় মেটেছে। এটা শুতে আসলে আমি সবকিছু তুলে নেব। ঝিনুকের কাছে থেকে বন্ধুদেরকে কলেজে ফেলে রেখেই আমি বাসায় যাই। গিয়ে দেখি ম্যাডামটা বসে বসে টিভি দেখছে। আমার তো রাগে গা জ্বলছিল, তাই আর দেরি করলাম না। কি রে, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি যে আমার এত বড় সর্বনাশ করলি তুই? মানে কি বলছিস তুই জাহেদ? কি বলছি বুঝতে পারছো না? এখনো ফিটার খাও নাকি? নীলার কাছে আমার আর তোর ছবি কেমন করে গেল? কি? আমি কবে ছবি উঠালাম তোর সাথে? দেখ ঝিনু, এত ন্যাকামি করিস না। আজকে তোর জন্য নীলার মতো মেয়ে আমার গালে দুটো চড় মেরেছে। শুধুমাত্র তোর জন্য নীলা আজকে আমাকে প্রপোজও করতে পারলো না। মাত্র 2টা চড় মেরেছে? আমি এখন আরো 2টো মারবো তোকে। কিসের ছবির কথা বলছিস? আমি তো শুধু নীলাকে বলেছিলাম যে প্রপোজে রাজি যেন না হয়। ও, তাহলে পুরো বাসটা তুমি দাওনি, অর্ধেক তুমি ঠেলে দিয়েছ, আর অর্ধেক অন্য কেউ দিয়েছে। আমার কথা শুনে ঝিনুক মুচকি মুচকি হাসছিল। কেন জানি মনে হচ্ছিল এই হাসিটার পেছনে বড় ধরনের কোনো রহস্য রয়েছে, কিন্তু প্রমাণ ছাড়া তো আমি সরাসরি ওকে দোষারোপ করতে পারি না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম যে নীলার কাছ থেকে আপাতত জানতে হবে এই ছবিগুলো কোথা থেকে পেল ও। আচ্ছা, তুই কিসের ছবির কথা বলছিস? তোর কাছে আছে ছবিগুলো? না তো। এক কাজ করো, তুমি নীলার কাছ থেকে মেসেঞ্জারে পিকগুলো আনো। 2 মিনিট পরের ঘটনা। ঝিনুক মোবাইল হাতে অবাক হয়ে কি যেন দেখছে, আর একটু পর ভ্যা ভ্যা করা শুরু করে দিল। আমি মনে মনে বললাম, এই রে, কাম সারলো আবার। ঝিনুক যেমনি ভ্যা ভ্যা করা শুরু করলো, আমি এক লাফে ওর কাছে গিয়ে ওর মুখ চেপে ধরলাম আর বললাম, চুপ, একদম চুপ। এভাবে ছাগলের বাচ্চার মতো ভ্যাবা শুরু করলে মামি তো এখানে এসে পড়বে। কি হয়েছে জানতে চাইবে। তুই আমার এত বড় সর্বনাশ করলি? এই ছবিগুলো মানুষ যদি দেখে তাহলে কি ভাববে? এ তো দেখি মহা মুশকিলে পড়ে গেলাম। ঝিনুকের কাছে আসলাম যাতে ওর একটা বিহিত করতে পারি। আরে, এ তো কেঁচো করে সাপ বেরিয়ে আসলো। দেখো ঝিনুক, আমি কিন্তু কিছু করিনি। এই ছবিগুলো কখন কিভাবে তুললে আমি তাও মনে করতে পারছি না। আমি এখন জোরে জোরে কাঁদতে আরম্ভ করব। আমার কি সর্বনাশটাই না হয়ে গেল। তলে তলে এত কিছু করেছিস তুই। আমাকে বিয়ে করবে না, কিন্তু আমার সাথে শুয়ে থেকে ছবি তুলবে। তোমাকে বললাম না যে এটা আমি না, কে একজন তো এখানে কাটি করেছে। তুমি একটু সময় দাও, আমি আসল সত্য ঠিক খুঁজে বের করব। আর ভুলে এই পিকগুলো কাউকে দেখাবে না, ঠিক আছে? ঝিনুককে রেখে ওই রুম থেকে আমি আমার রুমে আসলাম। আমার রুমে এসে পায়চারি করতে করতে ভাবলাম যে ছবিগুলো কোথায় তুলেছে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে কালকে বিকেল বেলা আমি আর ঝিনুক আমার এই বিছানায় বসে গল্প করতে করতে তো ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে নিশ্চয় এখানে কেউ সিসিটিভি ক্যামেরা রেখে গেছে। সারা ঘর তন্ন তন্ন করে একটা ছোট্ট সিসি ক্যামেরা পেলাম, যেটা ঝিনুকের কাছে আমি আগেও দেখেছিলাম। আর এইটাই হলো মূল কারণ। আমি সিসি ক্যামেরা নিয়ে ঝিনুকের রুমে প্রবেশ করব, ঠিক তখনই দেখি ঝিনুক উড়াধরা নাচতে শুরু করেছে। একটু আগে এই মেয়েটা কান্নার ভাব করলো, আর এখনই নাচছে। মূল রহস্যটা কি? ঝিনুককে আমাকে আবারও বোকা বানালো। ভাবতে ভাবতে ঝিনুকের রুমে গেলাম, আর দেখতে পেলাম ঝিনুক একেবারে চুপ হয়ে গেল। হাঁ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ঝিনুকের রুমে প্রবেশ করে দেখি ইচ্ছে মতো নাচানাচি করছে, আর ওইদিকে নাচানাচি থেকে আমার গা চলছিল। ঝিনুকের কাছে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে দুটো চড় মারলাম। ঝিনুক গালে হাত দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। এই সিসি ক্যামেরা তো তোর, আর আমার ঘরে লাগিয়েছিস কেন? এই, কি বলছি কানে শুনিস না? সিসি ক্যামেরা কে লাগিয়েছিল আমার রুমে? আমি লাগিয়েছিলাম। কেন? এটা আমার রুমে লাগিয়েছিস কেন? তুই তো নীলার সাথে প্রেম করতে চাচ্ছিলিস, তাই আমি সেটা ভাঙার জন্য সিসি ক্যামেরা লাগাই। ছবিগুলো তাহলে তুই ওকে দিয়েছিস, তাই তো? হুম। ছি ঝিনুক, ছি। এত বড় জঘন্য একটা কাজ করতে একটু বিবেকে বাঁধল না তোর? তুই আমার মান সম্মান নিয়ে খেলা করলি। তুই আমাকে ভুল বুঝছিস জাহিদ। বিশ্বাস কর, এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। বাহ, অনেক সুন্দর। আচ্ছা, তোকে তো অনেক ছেলে প্রপোজ করে, সেখান থেকে একটাকে বেছে নিতে পারিস না? আমার পেছনে কেন সারাক্ষণ লেগে থাকিস? আমি শুধু তোকেই ভালোবাসি, আর তোকেই চাই। চুপ। যে মেয়ে আমার সম্মান আর চরিত্র নিয়ে খেলা করে তাকে আমি ভালোবাসবো? অসম্ভব।
এর থেকে মরে যাওয়া ভালো। জাহিদ, দেখ ঝিনুক, এই ছবিগুলো যদি আজকে মামা আর মামির হাতে চাই তাহলে কি হবে জানিস? সারা জীবন তোকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তোর লেখাপড়া সব মাটি করে দেবে। সেই ছোটকাল থেকে মা আর বাবার আদর পাইনি। মামা আর মামি মিলেই আমার মা আর বাবার অভাব পূরণ করেছে, আর আমি তাদের বিশ্বাস ভাঙবো? তুই কি চাস আমি আবার এতিম হয়ে যাই? না। তাহলে আর কখনোই আমার সাথে কথা বলার চেষ্টা করবি না, আমার থেকে দূরে দূরে থাকবি। আমি স্পষ্ট লক্ষ্য করছিলাম ঝিনুকের গাল ভেবে টপ টপ করে জল পড়ছিল। পড়লেই বা কি করার, খুব বেড়ে গেছে মেয়েটা। আমি ঝিনুকের সামনে সেদিন চলে আসি। পরের দিন বিকালবেলা শুয়ে আছি, কলেজে যাইনি। কেমন যেন নিজের ভিতর শূন্যতা কাজ করছিল, আর শুধু সারাক্ষণ ঝিনুকের কথা মাথা থেকে সরছিল না। মনের মধ্যে হাজারো প্রশ্ন জমা হচ্ছিল। আমি কি কোনো ভুল করলাম? মেয়েটাকে এইভাবে আঘাত করা আমার উচিত হয়নি। সারাদিন গেল, একটা বারও দেখা হলো না। কেমন যেন আমার খুব অস্থির লাগছে। ঝিনুকের সাথে দেখা করার জন্য আমি ছাদে গেলাম, কারণ মন খারাপ থাকলে ঝিনুক সবসময় ছাদে বসে থাকে। গিয়ে দেখি আনমনে বসে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝিনুক, আমি তোকে বেশি করে বকে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। ঝিনুক কোনো কথা না বলে উঠে নিচে নেমে গেল। আমার এখানে আসাটাই ব্যর্থ হলো। তারপর থেকে ঝিনুক সবসময় আমাকে ইগনোর করত। আমি যদি কোনো রিক্সায় বসতাম সেখানেও বসতো না। আমি খাবার পরে ও খেতে বসতো। এভাবে কিছুদিন চলল। আজকে আমরা কলেজ থেকে বনভোজনে যাচ্ছি। ঝিনুক আর আমার সিট পাশাপাশি। আমি বাসে উঠতেই দেখি ঝিনুক আমার সিটে বসে আছে। এখানে কেউ কি ভুল করে আমার সিটে বসে পড়েছে? আমি তাকে অনুরোধ করব যেন আমার সিটটা ছেড়ে দেয়। আমি জানলার কাছে ছাড়া বসতে পারি না, আমি এই সিটেই বসবো। আমি তো জানালা ছাড়া বসতে পারি না, তো এখন কি হবে? কি হবে আবার? বাসে কি সিটের অভাব? অন্য জায়গায় গিয়ে বসতে পারে না? এর মধ্যে আমাদের কলেজের এক স্যার চলে আসলো। স্যার এসে বলল, কি ব্যাপার, কি সমস্যা হয়েছে তোমাদের মাঝখানে? স্যার, এই মেয়েটা আমার সিটে বসেছে। আমি কতবার বলছি, তা উঠছে না। ঝিনুক, তুমি সিটে এসে বসো, এই সিটটা তোমার। ঝিনুক আর কিছু বলতে পারলো না, রাগের ভাব নিয়ে এই সিটেই বসলো। আমি জানালার কাছে সিটটা পেয়ে গেলাম। কানে হেডফোন লাগিয়ে সিটে বসেই নাচছিলাম, আর ঝিনুক ভেঙচি কাটছিল। আমার এই ভাব দেখে ঝিনুক তো একেবারে জ্বালা শুরু করলো। কিন্তু কে জানে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমার সাথে। আপনারা কি ভাবছেন, গাড়ির দুর্ঘটনা? আরে না। বেশিক্ষণ যাওয়ার পর ঝিনুক আমার উপর দিল বমি করে। আমি তো বমি সহ্য করতে পারি না। এই ঝিনুক, এটা কি করলে তুমি? 100 বার বলেছিলাম আমি জানলার কাছে বসি, দিলে না তো। এখন বোঝো মজা, সারা পথ এইভাবে তোমার উপর বমি করতে করতে যাব। ও মা গো, আমি আর এই সিটে নাই। তাড়াতাড়ি করে ঝিনুকে ওই সিটে বসিয়ে দিয়ে আমি ঝিনুকের সিটে আসলাম। পানি দিয়ে আমার শার্টটা কোনো রকমে পরিষ্কার করে নিলাম। ঝিনুক অনেক বমি করেছিল। আমি ছোটবেলায় শুনেছিলাম যে বমি হলে কেউ যদি মাথা চাপ দিয়ে ধরে থাকে তাহলে বমি কমে যায়। আস্তে আস্তে ঝিনুকের মাথা চাপ দিয়ে ধরলাম, আর আমার প্রতিক্রিয়াও কাজে লেগে গেল। পানি খাবে? ঝিনুককে পানি এগিয়ে দিলাম, আর ও পানি খেয়ে নিল। ধন্যবাদ তোমাকে। কেন? এই যে এত বড় উপকার করলে আমার। তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন আমাকে চেনোই না। ঝিনুক চুপ হয়ে গেল। আসলে ঝিনুক আমার সাথে এতক্ষণ যেভাবে কথা বলছিল মনে হয় আমি ওর ক্লাসমেট, আর কিছুই না। এসব ভাবতে ভাবতে দেখি যে ঘুমে হেলে পড়ে যাচ্ছে ঝিনুক। হেলতে হেলতে আমার কাঁধে মাথা ঠেকালো। সারা পথ এইভাবে ঘুমিয়ে কাটালো। সেখানে পৌঁছানোর পর ঝিনুককে একা একা ঘুরতে দেখলাম। তুমি এখান দিয়ে একা একা ঘুরছো কেন? সবারই বিএফ আছে, জিএফ আছে, শুধু আমার কিছু নেই, তাই একা একা ঘুরছি। কেন, আমি আছি তো। কথাটা বলার সাথে সাথে ঝিনুক ফিরে তাকালো আমার দিকে। আমিও ভয় পেয়ে বললাম, না মানে, তুমি আমার বড় আপু আর আমি তোমার ছোট ভাই। তাহলে আমরা ভাই বোন একসাথে হাঁটতে পারি কি? চল। তুই আর জীবনেও শুধরাবি না, সারা জীবন একই রয়ে গেলি। কেমন জানি খুব ভালো লাগছিল ঝিনুকের সাথে ঘুরতে, কিন্তু কতক্ষণ বাদে যা ঘটলো তা পুরো বাংলা সিনেমাকে হার মানিয়ে দেবে। ঝিনুক দৌড়ে গিয়ে একটা উঁচু ঢিলার উপর বসলো আর বলল, জাহিদ, তুই যদি আমাকে ভালোবাসি না বলিস তাহলে আমি এখান থেকে লাফ দেব। আমি তো পাগড়িটার কাণ্ড দেখে হতবাক হয়ে গেলাম। আবার সে ব্ল্যাকমেল শুরু করলো। মনে করেছিলাম বোধহয় ভালো হয়ে গেছে, কিন্তু এই বনভোজনে এসেও এরকম ব্ল্যাকমেল করতে হবে। এখন কি করে বাঁচবো ঝিনুকের কাছ থেকে? ভালোবাসি বলে দেবো কি? ঝিনুক আমার থেকে প্রায় 100 মিটার উঁচুতে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, জাহিদ, তুই যদি আমাকে ভালোবাসি না বলিস তাহলে আমি এখান থেকে লাফ দেব। পুরো কাহিনীটা আমার কাছে বাংলা সিনেমার মতো লাগছিল। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না।
ঝিনুক, একদম পাগলামি করো না, প্লিজ নিচে নেমে আসো। না, যতক্ষণ না ভালোবাসি বলছিস ততক্ষণ আমি এখানেই থাকবো, আর আমার কাছে কেউ আসতে চেষ্টা করলে আমি ঝাঁপ দেব। না না, আমি আই লাভ ইউ বলছি। ওয়েট, কি আর করার, যদি লাভ মারে তাহলে একেবারে লাস্ট হয়ে যেতে হবে। আর যদি মামা মামি জানে যে আমার জন্য ঝিনুক আত্মহত্যা করেছে, তাহলে সারা জীবনের জন্য তাদের চোখে খুনি হয়ে থাকবো আমি। মনে মনে একটা প্ল্যান করলাম, মুখে লাভ ইউ বলে দিই। বললেই তো আর ভালোবাসা হলো না। আর আমার একটা ভালোবাসি বলার জন্য যদি ঝিনুককে বাঁচানো যায়, তাহলে ক্ষতি কোথায় আমার? ভাবতে ভাবতেই উপর থেকে ঝিনুক আবার চিৎকার করে বলে উঠল, বলবি নাকি আমি এখান থেকে লাফ দেব? আই লাভ ইউ ঝিনুক। বলছি তো, এখন নিচে নেমে আসো। ঝিনুক ধীরে ধীরে নিচে নেমে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে কিল ঘুষি দেওয়া শুরু করলো। এতক্ষণ লাগলো এই সামান্য কথাটা বলতে? আজকে যদি ভালোবাসি না বলতিস, সত্যি আমি লাফ দিয়ে আত্মহত্যা করতাম। হয়েছে হয়েছে, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। এরকম করে কেউ? হ্যাঁ, আর কোনোদিন যদি এরকম করো না, তাহলে কিন্তু তোমার একদিন আর আমার একদিন। আর এইরকম করব না তো। আমার যেটা পাওয়া সেটা আমি পেয়ে গেছি, আর কিসের জন্যই ওই রকম করবো? চলেন এখন, সবাই আমাদের ফেলে রেখে চলে যাবে। ঝিনুককে নিয়ে যখন পিছন ফিরে তাকালাম, অমনি দেখি সবাই আমাদের দিকে হাত তালি দিল। কয়েকজন তো আমার উপর ফুল ছিটালো। সবাই আমাদেরকে উইশ করলো। আমি তো পুরোই অবাক হয়ে গেছি। মনে হয় সবকিছুদের প্ল্যানিং ছিল। যাই হোক, আমরা সকল ক্লাসমেট মিলে অনেক মজা করলাম সেখানে। অনেক। এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আমি আর ঝিনুক একসাথে বসলাম। আমরা এক প্লেটে খাবো মামা, আমাদেরকে এক প্লেটেই সব দেন। কি, এক প্লেটে কেন? এক প্লেটে খাওয়া যায় দুজন? খাওয়া যাবে। তুমি আমাকে খাইয়ে দেবে, আমি তোমাকে খাইয়ে দেব। আমি তো খাইয়ে দিতে পারি না, তাহলে কেমন হবে? পারবে না কেন? অবশ্যই পারবে, চেষ্টা করো। আমি ঝিনুককে খাইয়ে দিলাম, আর আমাকেও ঝিনুক খাইয়ে দিল। কি পাগল একটা মেয়ে, খুব ভালোবাসে আমাকে। কিন্তু ও হয়তো জানে না যে আমি শুধু ওকে মুখে লাভই বলেছি, আর এখন আসল সত্যিটা কোনো রকম বলা যাবে না। সেদিন কোনো রকমে বাড়ি ফিরে আসি। আমাদের মাঝে এত কিছুই ঘটে গেল, অথচ মামা আর মামি কিছুই জানলো না। আমি আর এইভাবে থাকতে পারছি না, ঝিনুককে সত্যিটা বলতে হবে। তাই পরের দিন বিকালবেলা ঝিনুককে ডেকে নিলাম আমি। বাবু সোনা, আমাকে ডাকলে কেন? আচ্ছা ঝিনুক, একটা সত্যি কথা বলবে? কি সত্যি কথা? আমাকে ভালোবাসো কেন? এতদিনে এই কথা? শোনো তাহলে, তোমার কি মনে আছে যখন আমরা ক্লাস 5-এ পড়তাম, তখন বাবা মা দাদি সবাই মিলে আমার আর তোমার বিয়ে দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিলাম তো। সবাই হয়তো বিয়েটাকে হাসি খেলা হিসেবে নিয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি লাইফে যত বড় হচ্ছি, আমার মনে তোমার জায়গা ততই বেড়ে চলেছে। এবং এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে তোমাকেই করব। কিন্তু ঝিনুক, আমি তো তোমাকে ভালোবাসি না, আর আমি এভাবে প্রস্তুত হয়নি। তাহলে কালকে বনভোজনে গিয়ে আই লাভ ইউ বললে যে? তোমাকে বাঁচানোর জন্য মিথ্যা আশ্বাস দিয়েছিলাম। কথাটা শুনেই ঝিনুকের মন একদম খারাপ হয়ে গেল। অনেকটাই আবেগপ্রুত দেখাচ্ছিল ঝিনুককে। জাহেদ, তুই এগুলো কি বলছিস? সত্যি কি তুই আমাকে ভালোবাসবি না? আমার পক্ষে এটা সম্ভব না ঝিনুক, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ঝিনুকের গাল বেয়ে পানি পড়ছিল, আর আমার এটা করা কি ঠিক হলো? ঝিনুক আমার সামনে থেকে চলে গেল। আমি কি করব? কতবার মেয়েকে কাঁদাবো আর? কিন্তু আমার তো এক জায়গায় হাত পা বেঁধেছে আমি একটা এতিম ছেলে। মামার বাসায় আশ্রয় নিয়ে থাকি। সেদিন সারা রাত ঝিনুকের কথা ভেবে চোখের পানি ফেলছি। না, মেয়েটাকে আর কাঁদানো যাবে না। আর আমি কি পারবো ঝিনুকের সাথে কথা না বলে থাকতে? এক মুহূর্ত যে মানুষটাকে না দেখলে আমি স্থির থাকতে পারি না, তাকে সারা জীবনের জন্য পর করে দেব? না, আমি আর আমার কথা চিন্তা করব না। ঝিনুককে আমার লাইফ আনা দরকার। আমার ভালো থাকার একমাত্র হাতিয়ার ঝিনুক। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এই কয়েকদিনে ঝিনুক আমার সাথে একটাও কথা বলেনি। আমাকে দেখে মুখ সরিয়ে নিয়েছে। আমি আর পারছি না, মন থেকে ভালোবাসি বলবো ঝিনুককে। আর ওকে এত কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু যখন আমি সব রকম প্রস্তুতি নিয়ে ঝিনুকের সামনে যাবো ভাবছি, দেখি ও একটা ছেলের বাইকের পিছনে বসে যাচ্ছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কি সত্যি ঝিনুক? বিকেলবেলা কানে হেডফোন লাগিয়ে আমি হিপ হপ গান শুনতে শুনতে বাসায় ঢুকছি, আর তখনই দেখি ঝিনুকের সামনে এসে উপস্থিত। কিরে, তুই মাসুদকে মেরেছিস কেন? মানে? কিসের মাসুদ? কে মাসুদ?
আমি কোনো মাসুদকে মারিনি। ও তাই? মাসুদ তো আমাকে তোর কথা বলল। আমি কিছু করিনি, শুধু বলে দিয়েছি নেক্সট টাইম থেকে তোমার সাথে যেন না দেখা করে। কেন? 100 বার আমার সাথে ঘুরবে ও, তুই বাধা দেওয়ার কে? আমি তোমাকে ভালোবাসি এখন, আর আমার ভালোবাসার মানুষের সাথে কেউ ঘোরাঘুরি করবে সেটা আমি বসে বসে দেখবো? ভালোবাসা? আমি যখন সারা দিন তোর পেছনে কুকুরের মতো ভালোবাসি বলতে বলতে ঘুরেছি, তখন ভালোবাসার দাম দিয়েছিলি আমার? এখন কোন সাহসে তুই আমাকে ভালোবাসি বলিস? ঝিনুক, আমার ভুল হয়ে গেছে। আমি আগের সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ। একবার ভেবে দেখো তো, কতবার তোকে রিকোয়েস্ট করেছিলাম, শুনেছিলি? না। তাহলে আমিও শুনবো না এখন কোনো কথা। অনেকবার, অনেক ভাবে ব্ল্যাকমেল করেছি শুধু তোর মুখে একবার ভালোবাসি শুনবো বলে, কিন্তু এখন আর না। আমি এখন মাসুদকে পছন্দ করি, আর আমি ভবিষ্যতে মাসুদকেই বিয়ে করব। কথাটা বলে ঝিনুক আমার সামনে থেকে চলে গেল, আর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত দ্রুত কিভাবে নিজেকে পরিবর্তন করে ফেললো ঝিনুক? এখন আমি কিভাবে ঝিনুককে ফেরাবো? আমি স্পষ্ট ধারণা করতে পারছিলাম যে ঝিনুককে আপন করে পেতে হলে ওর মতো করে ব্ল্যাকমেল করতে হবে। তাই আর দেরি না করে আমার আর ঝিনুকের এক বিছানায় একত্রে থাকা যে পিকগুলো আছে ওগুলো নিয়ে ঝিনুকের কাছে গেলাম। ঝিনুক, তুমি কি সত্যি তোমার এই সিদ্ধান্ত বদলাবে না? না। তাহলে আমি এই পিকগুলো আন্টিকে দেখাই, কেমন? কোন পিকগুলো? যেগুলোতে আমি আর তুমি একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি, ওগুলোই দেখাই। তোমার ইচ্ছা। ঝিনুকের উত্তর শুনে আমি অবাক হয়ে গেলাম। কোনো প্রকার রিয়াকশন নেই ওর মাঝে, কিন্তু কেন নেই? ও কি সত্যি সত্যি মাসুদকে? এসব কল্পনা করতে করতে ঝিনুকের সামনে থেকে এসে পড়ি। এতে ঝিনুক বিন্দুমাত্র রিয়াক্ট করেনি। 5 থেকে 6 দিন অনেক চেষ্টা করে ঝিনুককে বোঝাতে, কিন্তু ও খুব জেদি মেয়ে, আমার একটা কথাও শোনেনি। তাই আমিও এখন কোনো ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে যাই না, কারণ ঝিনুক যদি মাসুদকে বিয়ে করে সুখী হতে পারে এতে আমার ক্ষতি কোথায়? কলেজ শেষ করে যখন বাসায় ফিরলাম তখন মামি আমার রুমে এসে ঢুকলো। জাহিদ, ফ্রেশ হয়ে একটু আমাদের রুমে এসো। আচ্ছা মামি, আপনি যান, আমি এখনই আসছি। মামি চলে গেল, কিন্তু আজ হঠাৎ করে এইভাবে কেন ডাকলো? এরকম ভাবে তো কোনোদিন ডাকেনি আমাকে। আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখি মামি আর ঝিনুক বসে আছে। আমিও গিয়ে বসলাম। কি জন্য ডাকছেন মামি? তোমার আর ঝিনুকের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা কি প্রেম টেমে জড়িয়ে গেছো? মামির এরকম খোলাসা প্রশ্নে আমি অবাক হচ্ছিলাম। কি বলছে এসব উনি? না আম্মু, আমাদের মাঝে কোনো রিলেশন নেই। কেন? তাহলে এই পিকগুলো কোথা থেকে আসলো এই বাড়িতে? মামির হাতের দিকে তাকিয়ে আমি আর ঝিনুক উভয়ই অবাক হয়ে গেলাম। এগুলো তো সেই ছবিগুলো। ছবিগুলো আমি দোকান থেকে বের করে এনেছিলাম ঝিনুককে ভয় দেখানোর জন্য, কিন্তু ছবিগুলো তো কালকে আমার ড্রয়ারে রেখেছিলাম। কিন্তু মামি সেগুলো দেখলো কিভাবে? ও মাই গড! আজ মনে হয় আমার আর রক্ষা নেই। মামির মুখের দিকে আমি আর ঝিনুক দুজনেই হাঁ করে তাকিয়ে আছি। মামি, এই ছবি আসলে সত্যি না। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বোঝার জ্ঞান আমার হয়েছে, সো আমার কাছে মিথ্যে বলবে না কোনো। মা, জাহিদ যা বলছে সব সত্যি বলছে। আসলে আমরা ওই ছবিগুলো মজা করে উঠিয়েছিলাম। ও মজা? মজা শেখাতে আসছো আমাকে? আমি জানি না কোনটা মজা, আমি বুঝি না, তাই না? প্লিজ মামি, ঝিনুককে কিছু বলবেন না। ও খুব ভালো মেয়ে। আমি ছবিগুলো তুলেছি। আমি ঝিনুককে ভালোবাসি, কিন্তু ও সেটা মেনে নেওয়ায় ব্ল্যাকমেল করার জন্য এই পথটা বেছে নিই আমি। সব দোষ আমার। শোনো, এই বাড়িতে থাকতে হলে নেক্সট টাইম ঝিনুকের সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না, পারবে মানতে? হ্যাঁ মামি, আপনি যে যে শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব। ঝিনুককে কিছু বলবেন না প্লিজ, ওর কোনো দোষ নেই। সেদিন সন্ধ্যাবেলায় আমি ছাদে বসে আছি, মা বাবার আদর পাইনি। এত বড় হয়ে ওঠার পিছনে মামির অবদান সবচাইতে বেশি। আজ আমার কারণে তারা কষ্ট পেল। যারা আমাকে নিজের সন্তানের মতো দেখতো তাদের কাছে আজ আমি অপরাধী। না, এটা কোনোদিন ঝিনুককে দেখাবো না। ওর থেকে সব সময় দূরে দূরে থাকবো। এগুলো বসে বসে ভাবছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। আমি দাঁড়িয়ে যেমনি ওদিকে ঘুরে তাকালাম, অমনি ঝিনুক আমাকে জড়িয়ে ধরলো আর কান্না শুরু করে দিল। ঝিনুক, কি হচ্ছে এসব? দুপুরের কথা কি ভুলে গেলে? কেউ দেখে ফেললে একেবারে সর্বনাশ হয়ে যাবে।
প্লিজ ছাড়ো আমাকে। না, ছাড়বো না। সব দোষ তুই তোর নিজের ঘাড়ে নিলি কেন? তাতে কি, দুজনেরই দোষ প্রমাণ হলো, শাস্তি দুজনকে পেতে হতো, কিন্তু এমনি একজন তো বেঁচে গেল। না, তুই আমাকে বাঁচালি কেন? তো কি করতাম আর? আরেকটা কথা, তুমি না মাসুদকে ভালোবাসো, কিন্তু আমাকে জড়িয়ে ধরেছো কেন? কোনটা অভিনয় আর কোনটা বাস্তব বুঝতে পারিস না তুই? মাসুদের সাথে যা যা করেছি শুধু তোকে রাগাবো বলে, তোকে দেখানোর জন্য। তার মানে তুমি এখন আমাকে ভালোবাসো? সত্যি, 3 সত্যি। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারিস। আমার আর ট্রাই করা লাগবে না। ঝিনুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পাগলিটা সব সময় আমার সাথে ব্ল্যাকমেল করেই গেল, ওর সাথে আর পারা গেল না। ঝিনুকের কপালে আলতো করে চুমু খেলাম। এইভাবে কয়েকদিন লুকোচুরি প্রেম করে যাচ্ছিলাম আমি আর ঝিনুক। কেউ জানতো না যে আমি আর ঝিনুক একে অপরকে ভালোবাসি। একদিন ঘটলো এক অবাক কাণ্ড। টিভিতে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা হচ্ছিল। আমি আর ঝিনুক দুজনেই সোফায় বসে বসে খেলা দেখছি। ঝিনুক ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্ট, আর আমি আর্জেন্টিনাকে করি। সেদিন খেলায় যখন 90 মিনিট চলছিল, তখন মাঠ খেলার ফলাফল 0। রেফারি 5 মিনিট অতিরিক্ত সময় দেয়, আর 3 মিনিটের মাথায় মেসি গোল করে। হেরে যায় ব্রাজিল। আমি খুশিতে ঝিনুককে ভেঙাচ্ছিলাম। ঝিনুকের ছোটকাল থেকে একটা অভ্যাস আছে, ও যদি কোনো দল সাপোর্ট করে আর সেই দল যদি হেরে যায় তাহলে কান্না শুরু করে দেয়। ব্রাজিল হারার সাথে ঝিনুক আমার উপর তেড়ে আসে আর আমাকে মারতে মারতে সোফায় শুইয়ে দিল। ঝিনুক আমার উপর শুয়ে পড়ে। কি করছো ঝিনুক? মামি দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমি তোকে ভালোবাসি, সেটা যত তাড়াতাড়ি জানবে ততই মঙ্গল। বলতে বলতেই মামি এসে উপস্থিত। ঝিনুক আমার উপর শুয়ে আছে। আমি আর ঝিনুক ওই অবস্থায় মামির দিকে তাকিয়ে রইলাম হাঁ করে। ঝিনুককে আমার উপর শুয়ে থাকতে দেখে মামি খুব রেগে গেল। আমিও খুব ভয় পেয়ে গেলাম। হাই হাই, আজকে বোধ হয় আর রক্ষা নেই। আসলে আমাদের মধ্যে এরকম কোনো সমস্যা নেই তো। আমি আর ঝিনুক জাস্ট মারামারি করছিলাম, কিন্তু সেটা এবং মামিকে বোঝাবেন কে? মামি এসেই রাগের মাথায় বললেন, এইসব কি হচ্ছে জাহিদ? তোমাকে না বারণ করেছি যে আর কখনো ঝিনুকের কাছে আসবে না, কিন্তু তুমি এগুলো? ছি ছি জাহিদ, এইটুকু শিক্ষা আমরা তোমায় দিয়েছি এতদিনে? আমাদেরকে ভুল বুঝবেন না মামি, আসলে ঝিনুক আমাকে মারছিল তো, তাই আর কি। শোনো, আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবে না কখনো। আর সবকিছু বোঝা শেষ হয়ে গেছে। আজকে তোমার মামা বাসায় আসুক, এর একটা বিহিত করেই ছাড়বো। মামির কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো, যেটা আমি কখনোই চাইনি। আজকে সেটাই ঘটে গেল। মামি যদি এসব জানতে পারে তাহলে আমাকে খুন করে ফেলবে। আমি চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলবেলা আনমনে বসে আছি বারান্দায়। কোথা থেকে যেন মামি চলে আসলো আর বলল, তোমার মামা তোমাকে ডাকছে, আসো। জি মামি, আসছি। ভয়ে ভয়ে মামা রুমে প্রবেশ করলাম। এক পাশে ঝিনুক আর এক পাশে আমাকে বসিয়ে রেখে মামা মাঝখানে বসলো। মামার রাগী লুক দেখে হাত পা প্রচন্ড কাঁপতে শুরু করলো। ততক্ষণে তুমি কি ঝিনুককে ভালোবাসো? চুপ করে মাথা নিচের দিকে করে রাখলাম। কি হলো, কথা বলছো না কেন? তোমাদের মাঝে কি কোনো রিলেশন আছে? না মামা, আমরা জাস্ট ভাই বোন হিসেবে থাকি। ওহ, তাহলে তো আর কোনো কথাই নেই। যার যার রুমে যাও। মনে হয় বেঁচে গেলাম। আল্লাহর নাম নিলাম কয়েকবার। কিছু বললো না, এই জন্য শুকরিয়া আদায় করলাম। কিন্তু আমি যখন বসা অবস্থা উঠে দাঁড়ালাম, তখনই মামা আবারও বলে উঠল, ঝিনুক, পরশুদিন তোমার বিয়ে। আমি একটা ভালো সম্বন্ধ দেখেছি। ছেলেটাও ভালো চাকরি করে। আজকে কথা বলে সব পাকা করব, আর পরশুদিন যাতে বিয়ে হয় সেই ব্যবস্থা করব। মামার কথাগুলো শুনে এবার আমি আর ঝিনুক থেমে গেলাম। কি বলে এসব? এত তাড়াতাড়ি বিয়ে? আর ঝিনুককে আমি ভালোবাসি, মামাকে অন্য কোথাও বিয়ে দেবে? না না, এটা কোনোদিনই হতে পারে না। যেইভাবে হোক বিয়েটা আটকাতে হবে। এক মুহূর্তে যেন আমার মধ্যে থেকে সব ভয় কেটে গেল। আমি মামার উদ্দেশ্য করে বললাম, মামা, ঝিনুকের তো এখনো বিয়ের বয়স হয়নি, এখনই বিয়ে দেবেন? পড়ালেখা তো অনেক বাকি আছে এখনো। সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না। বিয়ে হলেও পড়ালেখা কন্টিনিউ করা যায়, এতে ঘাবড়াবার কিছু নেই। না মানে, চেনা নেই জানা নেই, অপরিচিত একটা ছেলের সাথে বিয়ে। ঝিনুক তো এখনো ছেলেটাকে দেখেইনি। দেখতে হবে না, বিয়ের পর যত ইচ্ছে দেখতে পারবে। আর একটা কথা মামা, ঝিনুক কি ওই ছেলের কাছে সুখী হতে পারবে? মানে কি বলতে চাইছো তুমি? বললাম যে একবার তো ঝিনুকের মত নেওয়া দরকার ছিল। যেখানে মামার মুখের উপর একটা পর্যন্ত কেউ কথা বলে না, সেখানে মামাকে এতগুলো প্রশ্ন করে রেগে গেলেন।
এখানে ঝিনুকের মতের প্রয়োজন নেই, আমি যা বলবো সেটাই ফাইনাল। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই ব্যাপারে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? মামা, আমি সেই ছোটবেলা থেকে ঝিনুকের সাথে এক ক্লাসে পড়ে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। এতদিন আমি বুঝতে পারলাম ঝিনুকে আমার লাইফে কতটা প্রয়োজন। আমি ঝিনুককে ভালোবাসি মামা। আপনি আমাকে যত বড় শাস্তি দেন না কেন, তবুও আমার কাছে আমার একটা অনুরোধ, ঝিনুককে বিয়ে দেবেন না। আমি ঝিনুককে ছাড়া থাকতে পারবো না। একদমই এই কথাগুলো বললাম নিচের দিকে তাকিয়ে। আমি মাথা উপরের দিকে তাকাতেই ভয় পাচ্ছি। মামা আমাকে কি করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চুপচাপ নিচের দিকে মাথা করে তাকিয়ে আছি। কেউ কোনো কথা বলছে না। অনেকক্ষণ হয়ে গেল। কারোর কোনো সারা শব্দ না পেয়ে আমি মাথা উঁচু করে তাকালাম। মামা মামি দুজনেই হাসছে। মনে হচ্ছে তাদের সাথে আমি মজা করছি। আমি কোনো রকমই কল্পনা করতে পারছি না যে মামা এসব কথা শোনার পরে এইভাবে হাসছে। মামা ঝিনুককে বলল, ঝিনুক, ফ্রিজে একটা মিষ্টির প্যাকেট রাখা আছে, ওইটা নিয়ে আসো তো। ঝিনুক দৌড়ে গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আসলো। আমি ততক্ষণে কিছু বুঝতে পারলাম না। মামি আমার দিকে এগিয়ে এসে আমাকে হাঁ করতে বলে একটা মিষ্টি আমার মুখে পুড়ে দিল। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছিলাম, আসল সত্যটা তোমাদের মুখ থেকে বের করতে চাচ্ছিলাম। আমি খুব খুশি হয়েছি তোমার কথা শুনে। আমি আর তোমার মামি দুজন মিলে 5 বছর আগেই ঠিক করেছি যে ঝিনুকের বিয়ে তোমার সাথেই দিব। মামার কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। দৌড়ে গিয়ে মামিকে সালাম করলাম। ততক্ষণে ঝিনুক লজ্জা পেয়ে বেরিয়ে গেছে। এখানে চলে আসলো যে সব তো ঠিক হয়ে গেল। এখন কি হবে? কি হবে আবার? ফুফাতো ভাইকে আমার স্বামী মেনে নিতে হবে, তাও আমার থেকে 3 মাসের ছোট জামাই। এই দেখো আমার দাড়ি, তোমার কই? হ্যাঁ, আমার দাড়ি নেই তো, আর থাকবেই বা কেন? আমার কথা শুনে ঝিনুক অনেক জোরে হাসাহাসি শুরু করলো। আমাকে জড়িয়ে ধরে বলল, আরো আপু বলবি আমাকে? না আপু, আমি আর তোমাকে আপু বলবো না, ঝিনুক আপু। ওই ওই, তুই তো সেই আপুই বলছিস আবার। তুমি তোমার ব্ল্যাকমেল করা বউ। না জানে জীবনের কত ব্ল্যাকমেল সহ্য করতে হবে তোমার হাত থেকে। 6 মাস পর তুমি আজকে বাইরেই থাকো, ঘরে ঢোকা যাবে না। বাইরে কি ঘুমানো যাবে? প্লিজ লক্ষ্মী সোনা আমার, দরজাটা খোলো। আগে বলো যে আমাকে একটা বাবু এনে দেবে। আচ্ছা সোনা, আগামী 10 মাসের ভিতরেই একটা বাবু আসবে আমাদের ঘরে, প্রমিস। ঝিনুক দরজা খুলে দিল। পাগলিটাকে জড়িয়ে ধরে উপরে তুলে নিলাম। যদি স্বীকার না করতাম তাহলে আজকে বাইরে